আসসালামু আলাইকুম। ৩,১০৫ দিন এক টানা, একটা দিনও বন্ধ হয়নি, ঈদের দিনও না, সরকারি ছুটির দিনও না। লক্ষ লক্ষ তরুণ তরুণী, ৬৪ জেলা, 50+ কান্ট্রি, আর একটা টাকাও ফি নেননি। এটা কোনো গল্প না, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, যেটা বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছে। আজকে সেই মানুষটা আমাদের সামনে, যিনি মাল্টিন্যাশনাল কোম্পানির জেনারেল ম্যানেজারের চেয়ার ছেড়ে বলেছিলেন চাকরি করব না, চাকরি দেব। স্বাগতম সবাইকে। আজকের পর্বে আমরা বসে আছি এমন একজন মানুষের মুখোমুখি, যাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া, আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিন, এমনকি বিজনেস ইনসাইডার পর্যন্ত লিখেছে। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, MBA ডিগ্রিধারী মানুষ, যিনি চাইলে আরামের চাকরি জীবন এবং ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন অনিশ্চয়তা, ঝুঁকি আর একটা স্বপ্ন। আজ তিনি অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের সিইও, Aladdin.com-এর ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু তার আসল পরিচয় তিনি লক্ষ লক্ষ তরুণের স্বপ্নের কারিগর, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমরা কার কথা বলছি। আমরা বিয়ন্ড বিজনেসের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি জনাব ইকবাল বাহারকে। কেমন আছেন? খুব ভালো। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, জানি আপনি খুবই ব্যস্ত থাকেন, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ। শুরু থেকে যদি বলি যে স্কুল লাইফটা আপনার কেমন ছিল? এটা দুর্দান্ত ছিল। আমি গ্রামে বড় হয়েছি এবং আমার জেলা হচ্ছে ফেনী জেলা। ফেনী জেলার ফুলগাজী উপজেলাতে গ্রামের স্কুলে লেখাপড়া করেছি এবং স্কুল লাইফটা খুবই মজার ছিল, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম এবং আমাদের একটা পারিবারিক অনুশাসন ছিল। মানে সন্ধ্যার সময় আজান দিলে পড়তে বসতে হবে, সকালে ঘুম থেকে উঠেই আরবি পড়তে হবে, তারপর দল বেঁধে পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে হবে, স্কুল থেকে এসে আবার খেলাধুলা। সো এটা খুবই দুর্দান্ত, মানে আমাদের সবার ছোটবেলার যে জীবনটা, যদিও এখনকার বাচ্চাদের না, মানে আমাদের সময়কার, সেটা দুর্দান্ত ছিল। তো বেসিক্যালি যেটা সে হয়, সময় কি আপনার মাথায় এসেছিল যে আপনি কোন একটা সময় গিয়ে বিজনেস করবেন? না 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 না, তখন তো আসলে আমরা স্বপ্ন দেখতাম না, স্বপ্ন দেখতো আমাদের বাবা মা। আচ্ছা আচ্ছা। সো আমার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, ইঞ্জিনিয়ার হওয়ার। সো ওই স্বপ্নটা আমারও স্বপ্ন হয়ে যায় এক পর্যায়ে, যার কারণে আমি ক্লাস 9-এ উঠে আমি সায়েন্স নেই এবং খুব ভালোভাবেই আমি SSC পাশ করি। তো আমাদের পরিবারের একটা ট্র্যাডিশন ছিল, আমার বাবা মারা, চাচা চাচিরা যদিও গ্রামে থাকতেন, আমরা যৌথ পরিবার। ঢাকায় আমাদের একটা বাসা ছিল, যেখানে আমাদের ভাইরা, কাজিনরা SSCর পরে সবাই ঢাকায় চলে আসবে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এসে ইন্টারমিডিয়েট থেকে ঢাকায় লেখাপড়া করবে। এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন ছিল। তা আমরা সবাই, চাচাতো বোন হোক, চাচাতো ভাই হোক, মানে আমরা একসাথেই থাকতাম, ঢাকায়ও একসাথে ছিলাম। তো ঢাকায় এসে আমি তিতুমির কলেজে ভর্তি হই এবং যেটা হয়, একটা অদ্ভুত পারিবারিক অনুশাসন থেকে হঠাৎ করে আমার একটা স্বাধীন জীবন। এখানে মাথার উপরে কেউ নাই, ভাই বোনরা একসাথে থাকি বন্ধুর মতো। সো লেখাপড়ায় অতটা মনোযোগী ছিলাম না। আমি কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে যাই। ঢাকায় আসেন বেসিক্যালি কত সালে এটা? 85-তেই। আচ্ছা। তো যুক্ত হয়ে যায় এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ইন্টারমিডিয়েট রেজাল্টটা খারাপ হয়ে যায়, আমি ফেল করি ইন্টারমিডিয়েটে। তো ইন্টারমিডিয়েট ফেল করার পরে আমার উপর দিয়ে মনে হয় একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে এবং আমি এক পর্যায়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ইন দি মিন টাইম আমার বাবা গ্রাম থেকে আসে, এসে আমি পড়ার টেবিলে বসে বসে কাঁদছি। আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বলে যে, বাবা তুমি ফেল করার মতো ছাত্র না, তুমি আবার শুরু করো। তা আমার মনে হলো যে আমি সবার এত বাজে বাজে কথার মধ্যেই একটা অনুপ্রেরণা পেলাম এবং আমি আবার শুরু করলাম। তারপর ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করার পরে যেটা হলো, আমি আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার নাম্বারই পাই নাই, মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের নাম্বার মিলিয়ে। তো যার কারণে ওই স্বপ্নটা ওইখানেই শেষ। তারপরে যেটা হলো, আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতেও চান্স পাইনি। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব জায়গায় আমি পরীক্ষা দিয়েছি, চান্স পাইনি। তো তখন আমাকে নিয়ে আসলে আমার বন্ধু বান্ধবরা আমাকে ত্যাগ করলো, আমার আত্মীয় স্বজন, আমার কাজিনরা, আমার যত আত্মীয় পরিজন আছে সবাই আমাকে
বললো যে তোমাকে দিয়ে তো আর কিছু হবে না, বড় জোর জীবনে মাস্টারি করতে পারবা, মানে তুমি শেষ, ভালো কিছু হবে না। হ্যাঁ ভালো কিছু আর হবে না। তো তখন আমি বলো মনে হয় আমি হঠাৎ করে বড় হয়ে গেছি এই কথাগুলোর কারণে বা সবকিছু মিলে। তখন আমি পুরা ইউটার্ন করে গিয়ে আমি তিতুমির কলেজে বিকম ভর্তি হই, পাস কোর্স, মানে অনার্সও না, আমি হয়তো অনার্স পড়তে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে পাস কোর্সে পড়েছি কারণ আমার মাথার মধ্যে তখন কাজ করেছে যে আমি দ্রুত লেখাপড়া শেষ করে আমি কর্মজীবনে ঢুকতে চাই, এইটা আমার মাথার মধ্যে তখন কাজ করেছে। তো আমি খুব ভালোভাবে বিকম পাশ করি এবং বিকম পাশ করার পরীক্ষা দেওয়ার পরে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, মানে আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, তখন আমাকে কেউ চাকরি দিতে রাজি হয় নাই। ওরা বললো তুমি তো ইন্টারমিডিয়েট পাস, তোমাকে কি চাকরি দিব? তো আমি একটা প্রতিষ্ঠানে গিয়ে বললাম যে ভাই আমার টাকা পয়সা লাগবে না, আমি কাজ শিখতে চাই। তো উনি আমাদেরকে হা করে তাকিয়ে রাখলো যে এরকম একটা বাচ্চা ছেলে, তখন কত আমার 19 বছর বয়স, মানে কি কাজ শেখার ইচ্ছে ছিল? যে কোনো যে একটা কোনো কাজ? কাজ, মানে অফিসিয়াল কাজ আর কি, অফিসের একটা জব। তো উনি আমার দিকে একদম অবাক হয়ে তাকায়, এত সিরিয়াস একটা ছেলে এই বয়সে। তো উনি আমাকে কাজ দিলেন এবং আমি 6 মাস এখানে কাজ করেছি এবং বিনা বেতনেই। তো যাই হোক, এরপরে আমি বিকম রেজাল্টের পরে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হই। তো আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হওয়ার পর দেখি সবাই আমার দিকে ঘুরে তাকানো শুরু করেছে। তখন আমি অলরেডি আর্ন করি, ওরা থার্ড ইয়ারে পড়ে। তো তখন যেটা হলো, আস্তে আস্তে আমার লাইফ ঘুরে দাঁড়ানো শুরু হলো এবং আর্লি টাইমে আমি একটা আইটি কোম্পানিতে জয়েন করি আমার সিএ এর কোর্স কমপ্লিট করার পরে। এবং সেই আইটি কোম্পানিতে কাজ করার পরে, প্রথম জব কি ছিল আপনার, মানে কি হ্যাঁ কি কাজ প্রথম করেছেন প্রথম? আমি আইটি কোম্পানিতে অ্যাকাউন্টস, যেহেতু আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, তো আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতাম। ইনফ্যাক্ট আমি ওই কোম্পানিটাতে জয়েন করার পরে আমার মাথার মধ্যে উদ্যোক্তার স্বপ্নটা আসে। হচ্ছে আমার আসলে যেহেতু আমি ফাইন্যান্সে কাজ করতাম, তো আমি দেখতাম যে আমার সেলস ভালো লাগে, মার্কেটিং ভালো লাগে, ব্র্যান্ডিং ভালো লাগে, কমিউনিকেশন ভালো লাগে, কাস্টমার কেয়ার আমার পছন্দের জায়গা। তো এগুলো তো সম্ভব না আমি যদি চাকরি করি। তখন আমার মাথায় আসে যে আমার একটা প্রতিষ্ঠান দরকার। তো তখন স্বপ্ন দেখতে থাকি, বাট ব্যাটে বলে হচ্ছিল না। এরপরে আমি আরও একটা জবে ঢুকি, এক পর্যায়ে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। সেখানে আমি চাকরিতে খুব ভালো করছিলাম ডিউ টু মাই স্কিলস অ্যান্ড আমার ডেডিকেশন, সিনসিয়ারিটি, অনেস্টি, এইসব কারণে চাকরিতে আমার খুব দ্রুত প্রমোশন হচ্ছিল এবং একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জেনারেল ম্যানেজার হয়ে যাই এক পর্যায়ে। তো তার আগেই আমি এই জার্নিটা কত বছর লেগেছিল আপনার, মানে জেনারেল ম্যানেজার হতে? 3 বছর, 3 বছরের মধ্যে আমি খুবই অল্প সময়। অল্প সময়ে। তো এই জার্নিতে যেতে যেতেই আমি চাকরিতে থাকা অবস্থাতেই আমি কিন্তু ওই কোম্পানিটা ফর্ম করি আমার কয়েকজন বন্ধু বান্ধব সহ। এবং একটা কোম্পানি বলতে আপনি কোনটা মিন করছেন? আমি যেটা অপটিম্যাক্স, Optimax, যেটার বয়স আজকে 24 বছর, মানে কত সালে শুরু করে? 2003-এ। তিনে। 2003-এ। তো এই কোম্পানিটা ফর্ম করার পরে যেটা হতো, আমি জবও করতাম অ্যাট দ্য সেম টাইম বিজনেসও করতাম। মানে 9টা, 8:30 9টা অফিস ছিল, 8:30 থেকে 5টা অফিস ছিল। তারপরে আমি 5টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে কাজ করতাম। শুক্র শনিবার ছুটি ছিল, তখন আমি প্রায় 12-14 ঘন্টা করে কাজ করতাম এখানে। কিন্তু হচ্ছিল না, মানে জিনিসটা আগাচ্ছিল না, এভাবে 2 জায়গা তো হয় না। তো এক পর্যায়ে আমি আসলে ওয়ান ফাইন মর্নিং আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিই। এবং আমি যখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিই, আমার কোম্পানি তখন খুবই স্ট্রাগল করছিল। আমরা অফিস ভাড়া দিতে পারছিলাম না, এমপ্লয়ীদের বেতন দিতে পারছিলাম না, এবং এইটা টিকবে কি না আমরা জানি না। এরকম একটা পরিস্থিতিতে আমি হঠাৎ করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিই। এবং অপটিম্যাক্সের শুরুর দিকে আপনারা আসলে কি নিয়ে কাজ করতেন? আমরা ইন্টারনেট কোম্পানি, তখন আমরা আসলে সেকেন্ড জেনারেশন ব্রডব্যান্ড ইন্টারনেট আমরা শুরু করি। এবং আমাদের কোনো ব্র্যান্ড ছিল না, কোনো লোগো ছিল না, পিছনে বড় কোনো ব্যানার ছিল না, একেবারে মানে স্ক্র্যাচ লেভেল থেকে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ যেটা হয়েছে যে প্রথম 2 বছর আমরা ভয়ানক স্ট্রাগল করি, যেটা বলছিলাম যে আমি চাকরিও করতাম, ব্যবসাও করতাম। তো পরে আমি চাকরি ছেড়ে এসে যখন ফুল টাইম এটাতে সময় দেই, এবং আলহামদুলিল্লাহ পরে 1 বছরের মাথায় এটা ঘুরে দাঁড়ায়। তো এখনও সেটা আছে, আজকে ওইটার বয়স 24 বছর। তো আসলে ব্যবসা করতে গিয়ে একটা পর্যায়ে এসে আমার যখন মনে হলো যে আমি আলহামদুলিল্লাহ আমার হয়তো একটা অবস্থান তৈরি হয়েছে, থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, তখন আমার মনে হলো যে আমি তো নিজের জন্য করলাম, মানুষের জন্য কি করলাম, এরকম একটা ভাবনা আমার মধ্যে আসে। সো আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই। এই স্বপ্ন থেকেই মূলত নিজের বলার মতো একটা গল্পের জার্নি। এবং আমার কাছে মনে হলো যে আমরা
দুটো সমস্যা আমার কাছে খুব প্রকটভাবে মনে হলো। একটা হচ্ছে বেকারত্ব বাংলাদেশের, আর একটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের হয়তো সার্টিফিকেট আছে বাট তাদের দক্ষতা নাই। সো আমি ভাবলাম এই দুটো জিনিস আমার এই উদ্যোক্তা জার্নি, তখন আমার উদ্যোক্তা জার্নির বয়স অলরেডি প্রায় 15 বছর। তা আমি ভাবলাম যে আমি তাদেরকে শেখাই আমি কিভাবে হোঁচট খেয়েছি, কিভাবে ঘুরে দাঁড়িয়েছি, বা কি কি কারণে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। তো সেটা থেকেই শুরু, এবং আমি যখন শুরু করি তখন আমি ভাবলাম যে আমি ব্যতিক্রম কিছু করব, মানে সবাই যা করছে আমি সেটা করব না। মানে উদ্যোক্তাদের নিয়ে তো অনেকেই কাজ করছে বাংলাদেশে। তো আমার মধ্যে স্বপ্ন ছিল, যেহেতু মাথার মধ্যে বাংলাদেশ শব্দটা খুব, আপনি তো আগে কখনো এর আগে এই উদ্যোগের আগে তো কখনো এন্টারপ্রেনারশিপের ট্রেনিং করানো বা ফর্মাল ট্রেনিং অ্যাক্টিভিটিস যেগুলা এর সাথে তো ইনভলভ ছিলেন না? আমি ছিলাম না, কিন্তু আমার যেহেতু আমি কথা বলতে পারতাম, তো আমাকে ডাকা হতো আমার উদ্যোক্তা জার্নিগুলো শেয়ার করার জন্য। তো আমি শুধু আমার গল্পটাই বলতাম, আর কিচ্ছু না, আমি কোনো কিছুই শেখাতাম না, শুধু আমার নিজের ব্যক্তি। তখন দেখলাম লোকজন আমার গল্পগুলো খুব পছন্দ করছে। তো তখন আমার মনে হলো যে এইটুকু দিয়ে মানে শুধু স্বপ্ন দেখালে হবে না, স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সে পথও দেখাতে হবে। যার কারণে আমি এই জার্নিটা শুরু করি। এবং এই জার্নিটা শুরু করতে গিয়ে, ব্যতিক্রম করতে গিয়ে আমার কাছে মাথায় আসলো যে আমি প্রতিদিন শেখাবো। এবং যেহেতু মাথার মধ্যে বাংলাদেশ ছিল, সেই জন্য আমি চিন্তা করেছি আমি টাকা পয়সা নিব না, কারণ আমার তো রুটি রোজগারের একটা ব্যবস্থা আছে। সো আমি ফ্রিতে শেখাবো, এবং শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশকে আমি কভার করব। সো এই ভাবনা থেকে আমি 2018 সালের 1 জানুয়ারি আমি আমার অনলাইনে প্রশিক্ষণ শুরু করি। টানা 90 দিন এক একটা ব্যাচ, মানে 90 দিন মানে টানা 90 দিন, এখানে কোনো ব্রেক নাই। এবং এক একটা ব্যাচে আমি 570টা কন্টেন্ট দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেই, যেটা একটা প্রফেশনাল স্ট্রাকচার ট্রেনিং। এইটার বাজার মূল্য কমপক্ষে 2 লক্ষ টাকা। কারণ এইটা করতে গিয়ে আমাকে প্রায় 1700 ভিডিও বানাতে হয়েছে, 5টা বই লিখতে হয়েছে এই কন্টেন্টগুলোকে নিয়ে। সো ইটস মানে রিসার্চ ওয়ার্ক বলতে পারেন এটা। সেই জিনিসটাই আমি তাদের হাতে তুলে দিয়েছি, এবং সেটা আমি শিখিয়ে যাচ্ছি। একটু এই জায়গাটাই জানতে চাচ্ছি যে আপনি একটা তো ভালো সময় দিয়েছেন এটার পেছনে, বই লিখতে সময় লেগেছে, আপনার কন্টেন্টগুলো তৈরি করতে সময় লেগেছে, আপনার খরচও হয়েছে অবশ্যই। তো একেবারে ফ্রি অফ কস্ট এটা দেওয়ার পেছনে আসলে মূল কারণটা কি? ওই যে বললাম, আমার মাথার মধ্যে বাংলাদেশ ছিল, যে আমি দেশের জন্য একটা কাজ করতে চাই। কারণ সবাই তো ধরেন বাংলাদেশে কোনো একটা কাজ করতে গেলে সবাই চিন্তা করে আমার হয় রাজনীতি করতে হবে বা বিশাল বড় লোক হতে। আমি তো আর অত বড় লোক না। সো আমি চিন্তা করলাম যে আমি তো মাঝারি মানের একজন উদ্যোক্তা। সো আমি কি করতে পারি? জ্ঞান বিতরণ করতে পারি, এর বাইরে তো আমি কিছু করতে পারি না। আর হ্যাঁ, কিছু টাকা পয়সা আমার খরচ হয়, সেটা হচ্ছে আমার টাইম ইজ এ মানি। আমি এখানে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দেই, এটা একটা বড় আমার ইনভেস্টমেন্ট। আরেকটা হচ্ছে আমি 64 জেলা ঘুরে বেরিয়েছি এই পর্যন্ত, আমার নিজের খরচে আমি ঘুরে বেরিয়েছি। আমি বিদেশে গিয়েছি, এমনকি আমি এই যে রিসেন্টলি আমি কাতারও ভিজিট করে আসলাম। সেখানে একটা বিরাট প্রোগ্রাম হলো, আমার কাতার প্রবাসীরা আমার জন্য একটা প্রায় 200-250 মানুষ একত্র হয়ে একটা প্রোগ্রাম আয়োজন করেছে। সো এবং সেখানে আমি অনেক এখন এই যে আপনার দেশের ভেতরে বা দেশের বাইরে যারা কাজ করছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের জন্য, ওনারা কি স্যালারি না ওনারা ভলান্টারিলি কাজ না, করছে? ওরা ভলান্টিয়ারিং করছে। ওরা ভলান্টিয়ারিং করছে। আসলে আমি ভলান্টিয়ারিং এর মাধ্যমে কিভাবে উদ্যোক্তা হতে হয়, এটা একটা নিউ কনসেপ্ট বাংলাদেশে, এর আগে কেউ করে নাই। আমি তাদেরকে শিখিয়েছি যে তুমি ভলান্টিয়ারিংটা করো, তাতে তোমারই লাভ হবে। কি লাভ হবে? তুমি একটা বিশাল নেটওয়ার্ক পাবা, তুমি লিডারশিপ তৈরি হবে তোমার মধ্যে, কোয়ালিটি যেটা উদ্যোক্তা হতে লাগবে। তুমি কমিউনিকেশন, প্রেজেন্টেশন, কথা বলা, এগুলোতে পারদর্শী হবা, যেটা তোমার সেলসে কাজে লাগবে। তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট শিখলে তুমি একটা একটা ম্যানেজারাল ওয়ার্ক তোমার মধ্যে তৈরি হবে। তুমি টিমে কিভাবে কাজ করতে হয় সেটা শিখে যাবে। সো এরকম অনেকগুলো জিনিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কিং। আমার এই ছেলে মেয়েদেরকে এখন লক্ষাধিক লোক চিনে। সো এইটা তো সে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ করে করে ধারাবাহিকভাবে কোনো গ্যাপ না দিয়ে আমার এখন 34 নম্বর ব্যাচ চলছে। আজকে বোধহয় 72তম সেশন 34তম ব্যাচের। আর মাত্র 18 দিন পরে আমার 34 নম্বর ব্যাচও শেষ হয়ে যাবে। সেই 164 জনকে নিয়ে শুরু করেছিলাম প্রথম ব্যাচ। এখন আমার শিক্ষার্থীর সংখ্যা 37 লাখ। 37 লাখ, আচ্ছা, হিউজ নাম্বার। এক একটা ব্যাচে কতজন করে থাকে স্টুডেন্ট? প্রথম ব্যাচে ছিল 164 জন, পরের ব্যাচে আমার এখনো মনে আছে 6000। বর্তমান যে ব্যাচটা এখন প্রত্যেক ব্যাচে 1 লাখের মতো যুক্ত হয়। 1 লাখ মানে মানুষ একসাথে আপনার কন্টেন্টটা দেখছে? বেশি মানুষ দেখে, বাট আমাদের যেটা হয়, আমার কন্টেন্ট আসলে প্রত্যেক মাসে 10 কোটিরও বেশি ভিউ হয়।
আচ্ছা, তো দেখে আরো অনেক বেশি মানুষ, কিন্তু আমাদের সঙ্গে মানে এটা কি connected আপনি ওপেন সোর্সে দিয়ে দিচ্ছেন, মানে ইউটিউবে দিয়ে দিচ্ছেন? একদম ওপেন। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে যুক্ত আছে 37 লাখ এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, চমৎকার ব্যাপার। অ্যান্ড আনডাউটেডলি এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারেন। কারণ হচ্ছে যে 3105 দিন আজকে ধারাবাহিকভাবে আমি অসুস্থ হয়েছি, বিদেশে গিয়েছি, নানান প্রোগ্রামে ছিলাম, বাট আমি এটা বন্ধ রাখি নাই কখনো। এবং এটা আমার সঙ্গে আমার একটা নিজের কমিটমেন্ট ছিল যে আমি ব্যতিক্রম কিছু করব, এবং এটা চাইলে যে পারা যায় সেটা আমি গত 8.5 বছরে প্রমাণ করেছি। আপনি তো এই সময়টা এখানে না দিয়ে আপনি নিজের বিজনেসের পেছনে দিলে হয়তো বিজনেস আরো গ্রো করতো আপনার। সো এই যে একটা ট্রেড অফ করলেন আপনি, ট্রেড অফ তো অবশ্যই আপনি বোঝেন। তো এই ট্রেড অফটা আপনার কি মনে হচ্ছে, এখন কি আপনার মনে হয় যে ট্রেড অফটা ঠিকঠাক আছে? না, দেখেন, হয়তো আমি অনেক আরো টাকা কামাতে পারতাম, বাট আমি ধরেন একটা মানুষের বেঁচে থাকার জন্য বা স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কত টাকা লাগে এই জিনিসগুলো আমি নিজে নিজে অনেক অ্যানালাইসিস করেছি। যে এত টাকা দিয়ে হবেটাকে, আমি যেটা ভোগ করতে পারবো না সেই টাকা আমার ব্যাংকে থেকে লাভ কি? তার চেয়ে আমার পিসের জন্য, মেন্টাল পিসের জন্য আমি কিছু কাজ করি যেটা আমার ভালো লাগে। আমি যখন দেখি একটা ছেলে বা একটা মেয়ে একটা লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, বেকার ছিল, সে এখন মাসে 1 লাখ টাকা ইনকাম করছে, এটা তো আমাকে অনেক মুগ্ধ করে। এবং আমি এরকম হাজারো হাজারো গল্প, আমার ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষ উদ্যোক্তা আমি তৈরি করেছি এই 37 লাখ থেকে, এবং তারা প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। তাহলে চিন্তা করেন, আমি গত 24 বছর ধরে ব্যবসা করে হয়তো 400 লোকের কর্মসংস্থান আমি করতে পেরেছি, কিন্তু আমি ট্রেনিং দিয়ে গত 8.5 বছরে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দিতে পেরেছি। তো আমার কাছে মনে হয় এটার আউটপুট অনেক বড়, মানুষের লাইফ চেঞ্জ হচ্ছে, মানবিক হচ্ছে, পজিটিভ হচ্ছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসতেছে। যারা এখন অন্টারপ্রেনারশিপে আছে এরা আসলে মার্কেটে গিয়ে কেমন করছে, মার্কেটে গিয়ে কি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছে? বা ডিউরিং বিজনেসে তো কিছু স্ট্রাগল তারা ফেস করে, নতুন নতুন প্রবলেম হয়। সো ওই সময়টাকে আবার আপনার কাছ থেকে সাপোর্টটা পায় কিনা, বা জি ওই জি সাপোর্টটা তারা কিভাবে নেয়? জি জি ওই সাপোর্টটা পায়। আমি ধরেন আমার একার পক্ষে তো সম্ভব না, আমি পার্সোনালি 1-to-1 কিছু মেন্টরিং করি, বা একসঙ্গে 10-12 জন অনেক সময় আসে, বা আমি ওদেরকে নিয়ে যখন শো করি, গল্প করি এরকম করে, তখন ওরাও অনেকে আসে তাদের প্রবলেম নিয়ে আলাপ করতে, সেগুলো আমি করি। আর এটা প্রয়োজনের তুলনায় খুবই কম। তো সেই জন্য আমি যেটা করেছি, আমার 64 জেলায় আমার টিম আছে। প্রত্যেকটা জেলায় আমার ধরেন প্রায় 30 জনের মতো করে উদ্যোক্তা করে একটা টিম আছে, বেশিও আছে কোথাও কোথাও। সো এবং প্রায় 50টা জেলাতে আমার টিম আছে, 50টা দেশে, প্রবাসী বাংলাদেশি। আমার 492টা উপজেলাতে আমার টিম আছে। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই টিমগুলো যারা অলরেডি উদ্যোক্তা হয়ে গেছে, ভালো করছে, একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে, এটাও একটা প্রথম, আমরা একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা সান্ধ্যকালীন চালু করেছি। প্রতিদিন সন্ধ্যায় অনলাইন মিটআপে প্রত্যেকটা জেলায়, 64 জেলা এবং বিশ্বের অনেকগুলো দেশে, তারা সন্ধ্যায় মিটআপে বসে, গুগল মিটআপে, সেখানে 300, 400, 500 জয়েন করে, এবং তারা ওইখানে ওই যেসব উদ্যোক্তাদের নানান প্রবলেম সেগুলো তারা শেয়ার করে, এবং যারা উদ্যোক্তা হিসেবে বেটার করছে তারা সেগুলো তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করে, বা কোনো একটা পরামর্শ দেয়, বা না গাইডেন্স দেওয়ার চেষ্টা করে। সো এইভাবে আমি এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি, এবং এটা ধারাবাহিকভাবে কিন্তু চলছে, কোনোদিন ওইটাও থেমে নাই। আমরা তো বাংলাদেশে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, অনলাইনে অনেকে মেন্টরশিপ করেন, আপনি হয়তো যেটা থাকবেন। দেখা যায় শুরু হয় কোর্সটা খুবই অল্প টাকা দিয়ে, দেন আস্তে আস্তে এটা লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। ইভেন অনেকে 1 দিন 2 দিনের ইভেন্ট করছেন 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে, অ্যান্ড ফেসবুকে সারা বছর ধরে তাদের বিজ্ঞাপন চলতে থাকে। সো ওনাদের ফিলোসফিক্যাল গ্রাউন্ড এন্ড আপনার ফিলোসফিক্যাল গ্রাউন্ডের তফাৎটা কোথায়? বা আসলে অ্যাকচুয়ালি ওই ধরনের যে ট্রেনিংগুলো নিচ্ছে এটা কি আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে কিনা, আপনার কি মনে হয়? না, এখন কেউ যদি টাকা দিয়ে করে সেটা তার ব্যক্তিগত উইশ, মেবি এটাই তার একমাত্র ইনকাম। সো আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি আসলে দেশের জন্য কাজ করছি, এটা আমি আমি এটাকে কখনোই বিজনেস বা এখান থেকে আমি কোনো কিছু পাবো বা আমার কোনো রিটার্ন প্রয়োজন, এটা আমি কখনো ভাবি নাই। সো আমি বোধহয় একমাত্র বাংলাদেশে এই কাজটা এভাবে করছি, আর কেউ করছে না। তারা যেটা করছে, আমি তাদেরকে ভালো খারাপ আমি কোনো কিছুই বলতে চাই না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা ইম্প্যাক্ট কতটা তৈরি করতেছে। বাট আমার কাজের ইম্প্যাক্ট হচ্ছে, এই জন্য আমি খুশি, কারণ আমার কাজের ইম্প্যাক্ট যদি না হতো আমি 8.5 বছর ধরে এটা ধরে রাখতে পারতাম না। কিন্তু একটা সার্টেন টাইম পর তো আপনার হয়তো মনে হবে যে না, এরা যেহেতু
আর্ন করছে, আমিও তো চাইলে করতে পারতাম, এই চিন্তাটা কি কখনো এসেছে না আপনার মাথায়? না, আসে নাই। কারণ এরকম অফার আমার স্টুডেন্টরাই আমাকে বহুবার দিয়েছে যে স্যার আমরা 1 টাকা করে দেই, 37 লাখ টাকা প্রতি ব্যাচে, আচ্ছা। তাই না? তো বা 10 টাকা করে দেই, বা 10,000 টাকা দিতে চেয়েছিল একবার কোনো একটা ব্যাচে, আমার এখনো মনে আছে, আমি নেই নাই। সো আমার আসলে এরকম কোনো লোভ নাই বা ইচ্ছাও নাই। আমি যেটা নিয়ত করেছি মানুষের জন্য কাজ করব, সেটাতেই থাকতে চাই। তো এটা একটু যদি খুলি বলেন যে যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যে ট্রেনিংটা হয় 2 দিন বা 3 দিনের, এটা কি আসলেই এত ভ্যালু? মানে 3 লাখ টাকা দিয়ে 3 দিনের একটা ট্রেনিং করা লাগবে, এন্ড আসলেই কি 3 দিনে এত ভ্যালু প্রোভাইড করা পসিবল? এই ক্ষেত্রে আমি একটু সচেতনতামূলক কথা বলতে চাই। আমি যারা এই 3-4 লাখ টাকা দিয়ে ট্রেনিং করে তাদেরকে বলবো, যারা করান তাদেরকে বলবো না, তাদেরকে বলবো যারা ট্রেনিং করাচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করেন। তারা বিজনেসে কতটা সফল ব্যক্তিগত জীবনে, তারা আসলে কি ভ্যালু তৈরি করতে পেরেছে বিজনেসে, বা তাদের কি গল্প। আমি হয়তো কিছু বইয়ের জিনিস বা কিছু গল্প আমি সুন্দর করে বললাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কতটা সাকসেসফুল, আমি জীবনে কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডেফিনেটলি আমি শেখাটাকে সবসময় গুরুত্ব দিই। আপনি অবশ্যই শিখবেন, কোনো কাজ করার আগে শিখে জেনে বুঝে তারপর নামবেন, কিন্তু সেটারও একটা ভ্যালুটা আপনাকে চিন্তা করা উচিত যে 3-4 লাখ টাকা যদি আমার থাকে, আমি ঠিক আছে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা দিয়ে শিখি, বাকি টাকাটা দিয়ে আমি ব্যবসা করি। বরং এইটা আমার কাছে মনে হয় স্টার্টিংয়ে এত টাকা খরচ করে শেখাটা, যারা শিখছেন তাদের রিভিউ করা উচিত। এমন কেউ কাউকে কি পেয়েছেন আপনি যে এই ধরনের প্রতিষ্ঠানে কোর্স করেছেন, দেন আবার আপনার এখানে আপনার প্ল্যাটফর্মে এসে হ্যাঁ, এই ধরনের এক্সপিরিয়েন্স অনেক যদি অনেক। একটু শেয়ার করেন? না, এটা আমি কন্ট্রোভার্সি হয়ে যাবে, আমি কারোর সম্পর্কে নেগেটিভ কিছু বলতে না, চাই আমার না। মনে হয় সচেতনতার জন্য আমি আমাদের আলোচনাটা সচেতনতার হওয়া কথাটাই দরকার, বললাম, রাইট? যে আমার কাছে মনে হয় যে আপনারা একটু তার প্রোফাইল পোর্টফোলিও চেক করেন, যে তিনি বিজনেসে কতটা সফল, তার বিজনেস কত বছর ধরে টিকে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর শেখার জন্য আপনি টাকা ডেফিনেটলি খরচ করবেন, টাকা দিয়ে আপনি শিখবেন, ইনডেপথ প্রশিক্ষণ নেবেন। মোটিভেশনের জন্য টাকা দিয়েন না, মোটিভেশন বাজারে পাওয়া যায়, Right. ফ্রিতেই পাওয়া যায়। সো মোটিভেশন এন্ড হচ্ছে শেখা, এই দুইটার মধ্যে আসলে স্পেসিফিক তফাৎটা কোথায়? মোটিভেশন আপনাকে উজ্জীবিত করে, আর শেখাটা একটা শর্ট স্প্যান অফ টাইম। হ্যাঁ, ওটা একটা কিছু সময়ের জন্য। আর শেখাটা আপনার প্রিজার্ভ করে, এটা সারা জীবন থাকবে, আপনি শেখাটা কখনো ভুলে যাবেন না। কিন্তু শেখাটা আপনাকে অ্যাকশানে নামতে সাহায্য করে। মোটিভেশন, আপনি অনেক মোটিভেটেড হলেন কিন্তু আপনি অ্যাকশান নিলেন না, কাজ করলেন না, তাহলে তো ওই মোটিভেশন কোনো কাজে আসবে না। না, আপনার এখানে যারা বিজনেস শিখেছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে, তাদের মধ্যে 1-2 জনের নাম কি বলবেন যারা এখন খুবই ভালো করছেন, যে পারফরমেন্স যাদের খুবই ভালো মার্কেটে? অনেক বলতে পারি, যেমন ধরেন আমার একটা ছেলে 8 বছর 9 বছর আগে একদম বেকার ছিল, গ্র্যাজুয়েশন পড়ছিল, সেই ছেলেটা আমার কাছে আসলো, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, নাম রবিউল। আহ, সে বলল স্যার আমি ব্যবসা করতে চাই। আমি বললাম যে শুরু করো। বললো স্যার আমার কাছে তো টাকা নাই। তা আমি বললাম বাবা মাকে বলো কিছু টাকা দিতে। বাবা মা বিশ্বাস করে না যে আমি টাকা নষ্ট করে ফেলবো। তাই বললাম যে 5-10 হাজার টাকা জোগাড় করো, এটা দিয়ে শুরু করো। বলছে 5-10 হাজার টাকা ব্যবসা করা যাবে? হ্যাঁ যায়। তো মিরপুরে শাহালি মার্কেটের সামনে ফুটপাতে ডেনিম প্যান্ট দিয়ে শুরু করলো। তারপরে আস্তে 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 করে সে আগাচ্ছিল, প্রায় আমার কাছে আসতো। আমি তাকে একটা পরে সে একদিন এসে বললো স্যার আমি একটা শোরুম নিব ওইখানেই। তো আমি এটা কথা বলে দিলাম একটা ব্যাংকের সাথে, কিছু লোনেরও ব্যবস্থা করে দিলাম। তারপরে এক পর্যায়ে সে, আমি দেখলাম 4-5 বছরের মধ্যে সে একটা মিনি গার্মেন্টস দিয়ে ফেললো 3টা ফ্লোর নিয়ে। তারপরে একদিন রাত্রেবেলা হঠাৎ করে, এই 2 বছর আগে রাত্রেবেলা রোজার দিনে রাত 10টার সময় এসে আমাকে বললো যে স্যার আপনি একটু বাসার সামনে আসলো, স্যার একটু নামেন। তাই আমি বললাম যে এত রাতে তুমি আমাকে না বলে আসলা, স্যার প্লিজ একটু নামেন। নেমে দেখি একটা বিরাট গাড়ি। স্যার শোরুম থেকে এনেছি, আপনি আগে উঠবেন, তারপর আমি আমার বাবা মাকে চড়াবো, কারণ এই গাড়ি কোনোদিনই হতো না যদি আপনি আমাকে পথ না দেখাতেন। বাহ। তো এরকম অনেক গল্প, সে এখন মাসে প্রায় 2-3 কোটি টাকা সেল করে। তো এরকম অনেক গল্প আছে, এটা অনেক বড় গল্প, বাট 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা সেল করে, এরকম আমার ইউটিউবে গেলে আমার মনে হয় শত শত গল্প পাওয়া যাবে। আমি অনেক ফিমেল এন্টারপ্রেনার দেখেছি আপনার এখানে।
সো এটা তো একটা প্রতিবন্ধকতা আছে আমাদের দেশে, যে নারীদেরকে এভাবে হয়তো ফ্যামিলি থেকে ইনভলভ হতে দেয় না বিজনেসে। তো সেই জায়গাগুলো থেকে প্রতিবন্ধকতা পেরিয়ে তারপর আবার অনেকে লার্নিং গ্যাপ থাকে। আমি দেখেছি অনেকে অতটা পড়াশোনা করেননি, একাডেমিক পড়াশোনা যেটা, তারপরও আপনার প্ল্যাটফর্মে এসে তারা শিখে বিজনেস করছে, আমার যতটুকু অবজারভেশন। সো এই জায়গাটা আপনি যে লার্নিং গ্যাপটা, যেটা একাডেমিক লার্নিং গ্যাপটা, এটা মিট আপ করেন আসলে কিভাবে? এইটা হয়েছে কি দেখেন, একটা মানুষকে যদি কোনো কিছু শিখতে হয় তাকে জেলা সদরে বা বিভাগীয় শহরে আসতে হয়, একটা ইনস্টিটিউটে ভর্তি হতে হয়, বা যুব উন্নয়ন বা কত কিছু আছে আমাদের দেশে। কিন্তু আমি ভাবলাম যে আমি এমন একটা জিনিস মানুষকে শেখাবো যে আমি তার ঘরে চলে যাব, একেবারে প্রত্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, খাগড়াছড়ি, একেবারে তার গ্রামে, ইভেন বিদেশে কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, ইটালি, মালয়েশিয়া, মানে একদম তার কাছে আমি নিয়ে যাব। তাকে এটা শেখার জন্য কোথাও যেতে হবে না। সো তার যদি এরকম একটা মোবাইল ফোন থাকে বা ল্যাপটপ থাকে, ইন্টারনেট কানেকশন থাকে, সে ঘরে বসে আমার প্রশিক্ষণটা কিন্তু নিতে পারছে। আর আমি প্রশিক্ষণটা এমনভাবে দেই, আমার অনেক পিএইচডি করা ছাত্রী আমার আছে, আবার একেবারে স্বশিক্ষিত যারা হয়তো লিখতে পড়তে পারে শুধু, মানে হয়তো 8 পর্যন্ত পড়েছে বা 5 পর্যন্ত পড়েছে, এরকম শিক্ষার্থী আমার আছে। তাদের ফিডব্যাকটা হচ্ছে যে আমার কমিউনিকেশনটা এমনভাবে করা, মানে কন্টেন্টগুলো তাদের বুঝতে খুবই অসুবিধা হয়। এবং পিএইচডি করা অনেক ছেলে মেয়ের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি যে আমরা তো ইউনিভার্সিটিতে এই লেখাপড়াটা পাই নাই, আপনি যেটা পড়ান। তো আসলে 270টা কন্টেন্ট তো, এবং এখানে আমি সব কিছু কভার করার চেষ্টা করেছি একজন উদ্যোক্তার জন্য যা কিছু দরকার, এবং কিছু স্কিলস, প্রায় 14-15টা স্কিলসও আছে এখানে। তো এই জন্য হয় কি, একেবারে গ্রামের মেয়েটা বা যে ঘরে বসে আছে তাকে আমি উদ্বুদ্ধ করেছি প্রথমেই যে তোমার পরিচয় কি, সেই সুযোগটা আমি তাদের তৈরি করেছি। কারণ অনলাইনে যেমন, আরেকটা জিনিস আপনাকে বলা হয়নি, আমরা একটা অনলাইন হাট করে দিয়েছি। যে আমি এটা জানতে চাচ্ছিলাম, যে মঙ্গলবার শুক্রবার একটা অনলাইন হাট, 12 ঘন্টা করে অনলাইন হাট বসে। এটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন, উদ্যোক্তাদেরকে যাতে ঝরে না যায়, কারণ সেল একটা বড় সমস্যা, সে কোথায় সেল করবে। সেই জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। সো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, যেহেতু লাখ লাখ ছেলেমেয়ে এখানে, তাদেরকে আমি বলেছি তোমরা আমাদের উদ্যোক্তাদেরকে থেকে তোমাদের ডে টু ডে যা দরকার, কেন তুমি কিনতে চাই পোস্ট দাও, দেখবা সেখানে 20 জন উদ্যোক্তা তোমাকে সেটার প্রাইস দিচ্ছে। তো তুমি কম দামেও জিনিসটা পাবা, ভালো যাচাই করতে পারবা। সো এইভাবে মানে ফেসবুক গ্রুপে হচ্ছে, একদম গ্রুপেই করছি আমি এটারে। কারণ হচ্ছে যে এটারে যদি আমি ই কমার্স প্ল্যাটফর্ম করতে চাই, সেখানে আবার একটা খরচের ব্যাপার আসবে না, এখানে তো অনেক সময় ফ্রডুলেন্টের ব্যাপারও থাকতে পারে। সেক্ষেত্রে এটা আপনারা আসলে এনশিওর করেন কিভাবে যে এখানে কোনো ফ্রড হবে না, বা আসলে অথেন্টিক প্রোডাক্ট পাবে? বা অনেক সময় হয়তো বা অনেক সময় আমরা অনলাইনে যেটা দেখি যে শুরুতেই কিছু টাকা দিয়ে নেয় অ্যান্ড দেন হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি হয় না, নানা ধরনের সমস্যা থাকে। এই বিষয়টা আপনারা কিভাবে কভার আপ করেন? এইটার জন্য আমি আসলে, আপনি যদি আমার কন্টেন্টগুলো ফলো করেন, আমি আসলে সবার আগে তাদের মধ্যে কিছু ভ্যালু তৈরি করার চেষ্টা করেছি, যে তুমি আগে একজন ভালো মানুষ হও, পরে উদ্যোগ। মানে মোরালিটি জায়গাটাতে আমি খুব বুস্ট আপ করার চেষ্টা করেছি, যে তুমি এগুলো করে হয়তো 2 দিন 7 দিন ব্যবসা করতে পারবে, কিন্তু আজীবন করতে পারবে না। তারপরে 2-একটা ঘটনা, যে ঘটনা তা না, তাতে সে তো সেল হারাবে, ওখানে আর কোনোদিন সেল করতে পারবে না। কারণ আমার 64 জেলার টিম আছে এগুলো মনিটর করার জন্য, প্রত্যেকটা জেলা থেকে, এবং তাকে ধরারও সুযোগ আছে, কারণ তার ডেটাবেজ আছে আমার কাছে। তো সেই জন্য আসলে বিষয়টা হলো যে ওই মোরালিটিটা বুস্ট করার কারণে তাদের মধ্যে এই বোধটা তৈরি হয়েছে যে এগুলো করে আসলে ভালো থাকা যাবে না। আমরা তো অনেক সময় দেখি যে ফেসবুক গ্রুপ, বেশ কয়েক বছর আগেও এটা হয়েছে যে অনেক বড় বড় গ্রুপ ফেসবুক থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে, এন্ড এগুলো রিকভার করা যাচ্ছে না। এই ধরনের কোনো প্রবলেম আমারও হয়েছিল কিনা, বাট আমি আবার 0 থেকে শুরু করেছি। আচ্ছা, তখন ওই মানুষগুলোকে আবার একত্রিত করা তো একটা বড় চ্যালেঞ্জ, বাট আমি করেছি আলহামদুলিল্লাহ। আমাকে যদি আরেকটু ক্লিয়ার করে বলেন যে যদি নতুন কেউ আপনার এখানে ইনভলভ হতে চায়, তার প্রসেসটা কি? ওই জেলার যে প্রতিনিধি আছে তাকে ধরে আসতে হবে? না না না, আমাদের সবগুলো প্রশিক্ষণ দেওয়া হয় ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, ইউটিউবে, এবং আমাদের ওয়েবসাইট আছে। সো যে কোনো একটাতে সে জয়েন করে ঢুকে সে কিন্তু তার প্রশিক্ষণটা নিতে পারে। জেলাতে যুক্ত হতে হবে এই কারণে, সে নেটওয়ার্কটাকে ইনভলভ হওয়ার জন্য। কারণ প্রথমে জেলা দিয়ে শুরু, আর প্রত্যেক জেলাতে যেহেতু প্রতিদিন অনলাইনে গুগল মিট আপ হচ্ছে, সো সেখানে সে তাকে নিজেকে আগে ব্র্যান্ডিং করতে পারবে, আগে জেলায় পরিচিত হতে পারবে, তারপর সারা দেশে এবং সারা পৃথিবীতে নিজেকে তুলে ধরতে পারবে। এবং আমাদের এখানে কিন্তু
পণ্য প্রদর্শনী হয়, লাইক জামালপুরে বসে সে কিন্তু সৌদি আরবের গ্রুপে যায় পণ্য প্রদর্শনী করছে। সো এই সুযোগগুলো আমরা করে দিয়েছি, মানে ক্রস যা কিছু করা যায় সব কিছু আমরা করে দিয়েছি, যার কারণে হয় কি মানে তার এখানে এমনও হয়েছে যে তার বাইরে সেল করা লাগে না, এইখানে 100% সেল হচ্ছে। শুধু প্ল্যাটফর্মের ভিতরে সেলটা হয়। সো যদি এমন হয় যে কেউ কেউ চায় যে আমি একটু লার্জ স্কেলে করতে চাই, লাইক প্রোডাকশনে যেতে চাই, সে যেমন একজনের গল্প আপনি বললেন, তো সেক্ষেত্রে আপনার গাইডেন্সটা আসলে কিভাবে দেন? মানে ছোট থেকে শুরু করবে নাকি লার্জ স্কেলও শুরু করতে পারবে? না, আমি সবসময় ছোট থেকে তৈরি করাটাকে প্রেফার করি, কারণ শুরুতেই বড় আপনার এটা তো কোনো গ্যারান্টি নেই আপনি যেটা করবেন এটাতে সফল হবেন। তার চেয়ে ছোট থেকে করলে যদি ভুলও হয় আপনি পড়ে গেলে আবার উঠে দাঁড়াইতে পারবেন, লসটা কম হবে। সো আমি তাদেরকে ওইভাবেই এই জিনিসটা গাইড করার চেষ্টা করি। আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ছোট থেকে শুরু করেছি। তো সো রাতারাতি বড় কিছু করা, রাতারাতি শর্টকাটে বড়লোক হওয়া, টাকা বানানো, এই মেথডে আমি বিশ্বাস করি না। আমরা তো বর্তমান প্রজন্মের ছেলেগুলোদের দেখি সারাক্ষণ হচ্ছে মোবাইল ফোন নিয়ে থাকে, বা অনেককে আমি দেখি যে তাদের লাইফে কোনো গোল নাই, সে আসলে কি করতে চায়, এইমলেস। তাদের জন্য আপনি কি বলবেন? এটা তাদের দোষ না, এটা আমাদের দোষ। আমরা তাদেরকে পথ দেখাতে পারি নাই। আমি এই গত 8.5 বছর ধরে ওদেরকে নিয়ে, বিশেষ করে গ্রামের ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করতে গিয়ে, এবং শহরেরও সব ধরনের ছেলে মেয়ে আমার সাথে আছে, জেএনজি থেকে শুরু করে সবাই আছে। আমি তাদের মধ্যে যে প্রতিভা দেখেছি, যে সম্ভাবনা দেখেছি, আমাদের ব্যর্থতা সেগুলো আমরা খুঁজতে পারি নাই বা সেগুলোর ব্যবহার করতে পারি না। আমরা সবসময় শুরুতেই তাকে বলেছি যে তোমাকে দিয়ে হবে না, কিন্তু ও যে চমক দেখাইতে পারে সেটা আমি নিজে তার প্রমাণ। এবং এই জন্য দরকার শুধুমাত্র তাকে একটু পথ দেখানো, তাকে একটু ট্রেনিং দেয়া, এবং সবচেয়ে ভালো হতো যদি তাকে মানে সার্টিফিকেটের বিনিময়ে কিছু টাকা পয়সা দিতে পারতো সরকারের পক্ষ থেকে, তাহলে ও আরো দ্রুত দাঁড়াতে পারতো। রিসেন্টলি আমরা গভর্নমেন্টের কিছু উদ্যোগ দেখেছি, স্টার্টআপের জন্য আলাদা করে একটা ফান্ডিং করছে কিছু ব্যাংককে একত্রিত করে, অ্যান্ড স্টার্টআপ বাংলাদেশ আগে থেকেও কাজ করছে স্টার্টআপ নিয়ে। আপনার মনে হয় কি স্টার্টআপ বাংলাদেশকে আসলে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে এই জায়গাটায়? না, ডেফিনেটলি কিছু ইম্প্যাক্ট তো তৈরি হয়েছে, আবার অনেক ভুল ইনভেস্টমেন্টও হয়েছে, ডেফিনেটলি কোনো সন্দেহ নাই। কিছু অনেক সময় যেটা হয়, কিছু পলিটিক্যাল সুপারিশ থাকে, সেগুলো ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় তারপরেও এই অনেক কাজের মধ্যে কিছু ভালো কাজ, এবং আপনারা যদি দেখেন বেশ বড় বড় কয়েকটা কোম্পানি কিন্তু দাঁড়িয়ে গেছে, আমি তাদের নাম বলতে চাই না। তো সেই জন্যে যে কোনো ইনিশিয়েটিভ আমি বলবো যে সেটা ভুল হলেও বড় বড় ব্যবসায়ীরা ব্যাংকে টাকা মেরে দিচ্ছে না, কিন্তু তাই বলে কি ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে? নিশ্চয়ই আরও অন্য যারা ভালো ব্যবসায়ী তাদের মধ্য দিয়ে তারা রিকভার করছে। সো খারাপ ভালো সমাজে থাকবে, ভালোটাকে উঁচু করে ধরতে হবে। সো যারা নতুন প্রজন্মের বিজনেস করতে চায়, এন্টারপ্রেনারশিপে আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? তাদের জন্য আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে 4টা পরামর্শ আমি দিতে চাই। আমার এটা একটা স্লোগান আছে, সেটা হচ্ছে প্রথমে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা লিখে ফেলতে হবে। শুধু স্বপ্নটা মাথায় রাখলে হবে না, এটাকে লিখে ফেলতে হবে, এবং ডান পাশে একটা টাইমলাইন দিয়ে দিতে হবে যে আমি এই স্বপ্নটা কবে বাস্তবায়ন করতে চাই, গোলে পরিণত করতে চাই, এবং সেইটা প্রিন্ট আউট করে চোখের সামনে টানায় রাখতে হবে, এবং প্রতিদিন ওইটাকে দেখতে হবে যাতে করে স্বপ্নটা আপনাকে আঘাত করে যে আমি কিন্তু এটা নিজে লিখেছি। ঠিক আছে, স্বপ্ন দেখতে হবে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে সাহস করতে হবে। সাহস আসে কোথা থেকে? সাহস আসে লেখাপড়া থেকে, সাহস আসে প্রশিক্ষণ থেকে, সাহস আসে মেলামেশা থেকে। সার্কেল, আপনি কাদের সাথে উঠা বসা করেন। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি 1 বছর 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। সো সার্কেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের লাইফে যা কিছু অঘটন ঘটে সার্কেলের কারণে ঘটে, কারণ সার্কেল আমাদেরকে ওইদিকে নিয়ে যায়। সো আপনি ওইদিকে যেতে চান না এদিকে যেতে চান, সেটা নির্ভর করবে আপনি কাদের সাথে মেলামেশা করেন, 24 ঘন্টা কাদের সাথে কাটান। তো সার্কেল ইজ ইম্পর্ট্যান্ট। তারপরে সাহস আসে নেটওয়ার্ক থেকে, সাহস আসে অবজারভেশন থেকে। আপনি কত ভালো অবজার্ভ করতে পারেন। আপনি কোনো একটা জিনিস দেখলেন, তাকালেন, তাকানো আর দেখার মধ্যে পার্থক্য আছে। আমরা শুধু তাকাই এক ঝলক, কিন্তু আমরা দেখি না গভীরভাবে। সো দেখাটা খুব, দেখলে যেটা হয় প্রশ্ন তৈরি হয় মনের মধ্যে, আর সেটা কীভাবে হলো, কোথা থেকে আসলো, প্রসেসটা কি। সো অনেক প্রশ্ন দরকার মনের মধ্যে, হোয়াই দরকার। এই হোয়াইটা তৈরি করে হচ্ছে অবজারভেশন। সো এই জিনিসগুলো যদি আপনি তৈরি করতে পারেন তখন আপনার সাহস তৈরি হবে। তারপরে যে ঝামেলাটা সেটা হচ্ছে শুরু করা। আমরা অনেকেই
নানান রকম চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা শুরু করতে পারি না। শুরু করতে পারি না, আমাদের প্রধানত কারণ হচ্ছে ভয়। এই ভয়ের কারণ হচ্ছে আমরা এখানে আমাদের মগজের মধ্যে দুইটা মানুষ বাস করে। একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে অন্য মানুষ, যারা আমি ভাবছি আমাকে কিছু বলবে, যে ও ব্যবসা করতে গেছে ফেল মারবে, আমি ভাবছি, কেউ মানে কিন্তু বলছে না। মানুষ আমাকে নিয়ে কি ভাবছে? মানুষ আমাকে নিয়ে কি ভাবছে। তো মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে, আপনি এটা কেন গুরুত্ব দিচ্ছেন? আপনার বাসার ইলেকট্রিসিটি বিল মানুষ দেয় না বাড়ি ভাড়া আপনি দেয়? তো এখন মানুষের কথা পরিবর্তন করার অস্ত্র তো আপনার কাছে আছে। যেই মানুষ আজকে আপনাকে বলবে যে তোমাকে দিয়ে হবে না, তুমি কিছু পারবে না, বা ব্যবসা করতে গেছো ফেল মারবা, সেই মানুষই 5 বছর পরে আপনি যখন ঘুরে দাঁড়াবেন বলবে যে আমি জানতাম তুমি কিছু একটা করে দেখাবা। তো মানুষের কথা তো পরিবর্তন আপনার কাছ দিয়ে সম্ভব, আপনার তো সেটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। সো শুরু করতে হবে। আমাদের বেশিরভাগ স্বপ্ন, মানে আমি যেটা মনে করি, আমাদের লাইফে কোনো একটা ঘটনা দুইবার ঘটে। একবার ঘটে হচ্ছে আমাদের মগজে, মানে আমাদের কল্পনায়, আমাদের চিন্তায়, আমাদের স্বপ্নে, আরেকবার ঘটে বাস্তবে। কিন্তু বাস্তব আর স্বপ্ন চিন্তার মধ্যে যোগসূত্রটা ঘটে না হচ্ছে অ্যাকশনে না যাওয়ার কারণে। আমরা অনেক কিছু ভাবি লাইফে, কিন্তু আমরা সেটা শুরু করি না। অ্যান্ড ফাইনালি আপনি যদি ধরেন শুরু করলেন, আমাদের আরেকটা দুর্বলতা যেটা, সেটা হচ্ছে আমরা লেগে থাকতে পারি না। আমরা খুব সহজে গিভ আপ করি, বা আজকে এটা, কালকে এটা, পরশু এটা, মানে অস্থির, বা শর্টকাটে কিছু করা যায় কিনা। শর্টকাটে লাইফে কিছু হয় না। শর্টকাটে যেটা হয় এটা টেকে না। আপনি এরকম কোনো গল্প পৃথিবীতে শুনেছেন যে লটারিতে 10 লাখ টাকা বা 1 কোটি টাকা পেয়েছে, সে পরবর্তীতে বিশাল শিল্পপতি হয়েছে? নো। কারণ ওটা শর্টকাটে আসছে, ভাগ্যক্রমে আসছে। সো আপনাকে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভেঙে ভেঙে 10 তলায় উঠতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি প্রথম দিনই লিফটে উঠব, তাহলে আপনি মজাটা পাবেন না, ঘামটা ঝরাইতে হবে। তো সেই জন্যে আমি মনে করি লেগে থাকা, এবং লেগে থাকার, আমি আমার ছেলেদেরকে উদাহরণটা দেয়া আমার জন্য খুব সহজ হয়, যে আমি কিভাবে 3105 দিন লেগে আছি দেখো তোমাদের জন্য। সো এটাকে বলে লেগে থাকা। এবং ছোট একটা স্বপ্ন, ওই যে 164 জন থেকে আজকে 37 লাখ মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, এটার একমাত্র কারণ লেগে থাকা। এবং লেগে না থাকলে জীবনে কোনো কাজে সফল হওয়া সম্ভব না। সো স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। অনেকে বলে হচ্ছে একসাথে একাধিক উদ্যোগ নেওয়া যাবে না, কিন্তু আমরা যেটা দেখি যে লাইক এখন সবচেয়ে সফল যে উদ্যোক্তা আনডাউটেডলি ইলন মাস্ক। তো ওনার একই সাথে অনেকগুলো প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করছেন, লাইক স্পেস এক্সের মতো প্রজেক্ট ওনার আছে, টেসলা আছে, নিউরোলিঙ্ক আছে, বোরিং কোম্পানি আছে, আরো অনেক ইনিশিয়েটিভ ওনার আছে। সো আপনার মতামত কি, একসাথে কি একাধিক বিজনেস নিয়ে কাজ করা যায়, নাকি একটা বিজনেসে করা বেটার? হয় কি, আমরা যখন, মানে আমাদের ঝামেলাটা হয় কি, আমরা যখন একটা মানুষকে দেখি, বিচার করি, তার প্রেজেন্টটা দেখি, তার অতীতটা দেখি না, সে কিভাবে ওইখান থেকে আজকে এই জায়গায় আসলো। আপনি যদি প্লেন চালানো না শেখেন শুরুতে, সেটার জন্য যে কষ্ট, যে পরিশ্রম, হয়তো আপনি কখনো অ্যাক্সিডেন্ট করতে পারেন, একটা প্লেন ধ্বংস হয়ে যেতে পারে, আপনি বেঁচে যেতে পারেন প্যারাসুট দিয়ে, নানান কিছু হতে পারে। কিন্তু আপনি যখন এক্সপার্ট পাইলট হয়ে যাবেন, তখন আপনি এভাবে এভাবে ঘুরে যেমনি খুশি আপনি চলতে পারবেন, তাই না? সো আপনাকে তো আগে চালানোটা শিখতে হবে। আপনি যখন মাস্টার হয়ে যাবেন, অভিজ্ঞতা হয়ে যাবেন, 20-25 বছর উদ্যোক্তা হিসেবে একটা জায়গায় চলে যাবেন, 10-15 বছর, তখন আপনি মাল্টি শুরু করেন, অনেকগুলো শুরু, একটা কেন একাধিক, 30টা 40টা করেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, 60টা 70টা কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানি, এত দূরে যাওয়ার দরকার নেই। কিন্তু তারা কি ডে ওয়ানে 60টা কোম্পানি দিয়ে শুরু করেছে? না, একটা কোম্পানি দিয়ে, একটা দিয়ে। সো আপনি মাল্টি প্লে করার জন্য, মাল্টি কোম্পানি করার জন্য আপনি তো আগে নিজের অবস্থানটা, আপনি রিস্ক নেবেন, ফাউন্ডেশনটা আগে নিতে হবে, আপনি খেলাটা শিখেন। কিন্তু তারপরেও আমরা দেখি যে আপনি বাংলাদেশে যেহেতু আসলেন, বাংলাদেশের বড় একটা শিল্প গ্রুপ এই মুহূর্তে খুবই স্ট্রাগল করছে তাদের লোন নিয়ে, বা তাদের কিছু ভেঞ্চার আছে এখন যেটা অপারেট করতে পারছে না, বন্ধ করার পথে। তো তারা আসলে পারছে না কেন? না, এইটার জন্য আপনি এককভাবে আসলে তাদেরকেও দোষ দেওয়া যাবে না। এখানে অনেকগুলো স্টেক জড়িত, দেশের পলিটিক্যাল সিচুয়েশন, ইনভেস্টমেন্ট। যেমন গত 2 বছর ধরে আপনার কিন্তু দেশে ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু একটা মারাত্মক অসুবিধার মধ্যে আমরা সবাই আছি, তাই না? নতুন ইনভেস্টমেন্ট না আসলে কিন্তু গ্রোথ হয় না, তাই না? তারপরে এটা একটা ইস্যু, ব্যাংক শ্রিং করেছে, এবং বলা হচ্ছে যে তাদেরকে ব্যাংক এটার জন্য দায়ী। আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে এটার জন্য দায়ী হচ্ছে ব্যাংক, কারণ ব্যাংক টাইমলি তাদেরকে ফাইন্যান্স করে নাই। তো আসলে এই যে ব্যাংকগুলো শ্রিঙ্ক হয়ে যাওয়া, হঠাৎ করে টাকা পয়সা ইস্যু হয়ে যাওয়া,
নানান রকম কারণ কিন্তু ঘটে। আপনি অনেকগুলো জিনিস আছে যেগুলো যারা উদ্যোক্তা তাদের হাতে থাকে না। পলিসির অনেক ইস্যু থাকে, ভয়ের পরিবেশের অনেক ইস্যু থাকে, যে আমি নতুন বিনিয়োগে যাব কি না। যেমন গত 2 বছর ধরে আমি যাদের সাথে কথা বলেছি, আমার তো অনেকের সাথে কথা বলতে হয়, অনেকের গল্প আমাকে শেয়ার করতে হয়। একই কথা, যে আমরা অপেক্ষা করছি যে আমরা এখন ইনভেস্ট করব কিনা, বা নতুন প্রোডাকশনে যাব কিনা, নতুন লাইন আপ তৈরি করব কিনা। তারা অপেক্ষা করছে একটু সময়ের জন্য, স্টেবল। সবাই চায় স্টেবিলিটি। এবং বিদেশিরা কি চায়? বিদেশিরা চায় হচ্ছে স্টেবল গভর্নমেন্ট বিনিয়োগ করার জন্য, যে আমি যে ওখানে টাকাটা বিনিয়োগ করব এটা আমি রিটার্ন আসবে কিনা। কারণ কেউ তো এখানে চ্যারিটি করতে আসে নাই। রাইট। সো সেই জন্য আসলে এটা আমি তাদেরকে দোষ দেব না, এটা পুরো পরিস্থিতির কারণে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আপনি তো হাজারো উদ্যোক্তার স্ট্রাগলের গল্প শোনেন, তো পলিসিগত কোন কোন জায়গাগুলো আপনার মনে পরিবর্তন আনা দরকার যে উদ্যোক্তাদের মানে স্ট্রাগলটা কমানোর জন্য? মানে আমরা আসলে অনেক বছর ধরে শুনেছি ওয়ান স্টপ সার্ভিস, কিন্তু এটা আমরা এখনো দেখি নাই চোখে। আর বলা হয় ব্যাংকগুলো থেকে নারীদেরকে বা ছেলেদেরকে বিনা জামানতে লোন দেয়া হয়। এটা নিতে গেলে যে কত বড় এটা একটা মানে হেডেক বা কত বড় একটা প্রসেস, এটা যারা যায়, আমি অনেককে পাঠিয়েছি এবং তাদের গল্প শুনেছি, ভয়ানক আসলে। এটা বিনা জামানত বলা হয়, কিন্তু আসলে ব্যাংক ওরকম কতজনকে দিয়েছে সুপারিশ ছাড়া, এ ব্যাপারে আমার সন্দেহ আছে। সো আমার কাছে মনে হয় বিনিয়োগ বান্ধব বা ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা ট্রেড লাইসেন্স নেবেন, আপনি দেখবেন যে 1 মাস ধরে আপনাকে ঘুরতে হবে, মানে কেউ আপনাকে সাহায্য করবে না। তাই বলে আপনি থেমে থাকবেন না, আগাই যেতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণ হচ্ছে এসএমই। বড়দের আপনারা নার্সিং করেন, ইনসেন্টিভ দিচ্ছেন, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছেন, লোন বড় বড় লোন দিচ্ছেন, আপনার দেন, সেটা ঠিক আছে। কিন্তু এসএমই হচ্ছে বাংলাদেশের প্রাণ। সো এসএমইকে বাঁচায় রাখতে হলে সরকারকে প্রোঅ্যাক্টিভ রোল পালন করতে হবে। সরকারকে যাই বলতে হবে তোমার কি লাগবে। সো এই জায়গাটা আমার কাছে খুব দরকার, যে কেউ যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় লিগালি কোনো একটা জিনিস পাবার জন্য। আর একটা ক্লিয়ার গ্যাপ আমি দেখি যে যখনই গভর্নমেন্ট কোনো পলিসি মেকিং এর ব্যাপারে স্টেক হোল্ডারদের সাথে বসে, বিশেষ করে বিজনেসম্যানদের সাথে, তখন এফবিসিসিআই বা ডিসিসিআই, এই বড় প্রতিষ্ঠানগুলো যারা দায়িত্বে আছে, বিশেষ করে তারা তো শিল্পপতি, বড় বিজনেস অপারেট করে, তাদের সাথে বসে। বাট এসএমই উদ্যোক্তাদের সাথে কিন্তু আমরা খুব একটা বসতে দেখি না, বা তাদের ওই ভয়েসটা সে পর্যন্ত পৌঁছায় না। তো এটা নিয়ে আপনি কি বলবেন আসলে? এটা উচিত না, এটা উচিত না। এবং আমি মনে করি যে আমাদের যারা এসএমই আছে তাদের আরো অনেক বেশি স্ট্রং ভয়েস থাকা দরকার, সংগঠিত হওয়া দরকার। কারণ শুধু বড়দের নিয়ে কাজ করে, আপনি একটা মাছের যদি শুধু পেটটা মোটা, লেজ আর মাথা চিকন হয়, এটা তো কোনো সুস্থ দেহ হইল না। সো আপনাকে তো এটা একটা ইকুইলিব্রিয়াম আনতে হবে, তাই না? এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা কেন বলি, মানে বাংলাদেশে আমাদের মেয়েরা অনেক ভালো করছে, নারীরা, তারপরেও আমরা কেন সংসদে 50টা সংরক্ষিত আসন করেছি? কারণ আমাদের আসলে তাদেরকে এগিয়ে আনার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। সো এসএমইকেও একইভাবে এগিয়ে আনার জন্য অতিরিক্ত সুযোগ সরকারের পক্ষ থেকে করে দিতে হবে। আপনি যদি বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তরুণদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা এরকম একটা মাইন্ডসেট তৈরি করেন আপনার চেহারার মধ্যে, আপনার নিজের পরিচয়ের মধ্যে, নিজের ব্র্যান্ডিংয়ের মধ্যে। আমি কে? আমি কি একজন পরিশ্রমী মানুষ? আমি কি কথা দিয়ে কথা রাখা একজন মানুষ? আমাকে কি বিশ্বাস করা যায়? আমি কি একজন দক্ষ মানুষ? এই পরিচয়টা আপনি তৈরি করেন। এবং বাংলাদেশে দক্ষতা আছে কোনো একটা ছেলে বা মেয়ের, সে বেকার আছে আমার জানা নাই। সো আমরা যে এত বেকার সমস্যার কথা বলি, তার প্রধান কারণ হচ্ছে আমাদের সার্টিফিকেট আছে, দক্ষতা নাই। সো আপনি কোনো একটা 2টা 3টা স্কিলস শিখে নেন, আপনি বেকার থাকবেন না। আর শর্টকাটে কোনো কিছু করতে যান না, আপনি সময় নেন, পরিশ্রম করেন, একটা একটা করে ঈদ গাঁথতেন, একদিন বড় হবেন। সত্যিকার অর্থে আমি আজকে শোটা করে আমি নিজেও অনেক কিছু জানলাম। And সবচেয়ে ভালো লেগেছে যেটা, আপনার যে মহানুভবতা অ্যান্ড আপনার যে থট প্রসেস। একটা আমি অনেক আগে পড়েছিলাম এটা, যে টিচার আসলে 2 ধরনের হয়, একটা হচ্ছে ফিলোসোফার, একটা সফিস্ট। সো সফিস্ট হচ্ছে দোজ হু আর টিচিং টু আর্ন মানি, আর ফিলোসোফার যে, সে আসলে টাকার জন্য পড়াচ্ছে না,
সে একটা পরিবর্তনের জন্য পড়াচ্ছে। সো আপনি যে উদ্যোগটা নিয়েছেন এবং যেভাবে জীবন পরিবর্তন করে যাচ্ছেন, বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। আমি বাংলাদেশের সকল উদ্যোক্তাদের পক্ষ থেকে, আমি নিজেও যেহেতু একজন উদ্যোক্তা, সকল উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাকে সাধুবাদ জানাই এবং দোয়া করি আপনি সুস্থ থাকেন এবং এই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যান। আর আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। সো আজকের কথোপকথন আমাদের শিখিয়ে গেল সাফল্য মানে শুধু আসলে ব্যাংক ব্যালেন্স না। সাফল্য মানে কতজন মানুষের জীবনে আপনি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছেন। ইকবাল বাহার শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে একা হাতে একটা জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন, বিনিময়ে কিছু না চেয়ে। চাকরি করব না, চাকরি দেব, এই লাইন যদি আজ আপনার মনে গেঁথে যায় তাহলে আমাদের আজকের এই আয়োজন সার্থক। ইকবাল বাহার জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সময় দেওয়ার জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের শোতে শেষ পর্যন্ত ছিলেন। পরবর্তী শোতে আপনি কাকে দেখতে চান সেটা কমেন্টে জানাবেন, আর আজকের শো থেকে যদি আপনি কিছু শিখে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। আর নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন, স্বপ্ন দেখতে থাকুন, কাজ করে যান স্বপ্ন বাস্তবায়নের জন্য। আল্লাহ হাফিজ।